স্টক মার্কেটে যারা ইনভেস্ট করেন তাদের মধ্যে 90% ইনভেস্টরদেরই একটা কমন অভিযোগ আছে। সেটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ওয়েবসাইট ডিএসিবিডি, এটা থেকে নাকি ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো খুঁজে পাওয়া যায় না। তাই এই ইনভেস্টররা ডিরেক্টলি থার্ড পার্টি ওয়েবসাইটের উপর ডিপেন্ড করেন ডাটার জন্য। কিন্তু আপনি কি জানেন ডিএসি ওয়েবসাইটে এমন কিছু ইনফরমেশন এবং ডাটা আছে যেগুলো অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে আপনি পাবেন না? এখানে প্রবলেমটা হচ্ছে আমরা ইনভেস্টররা জানি না ডিএসি ওয়েবসাইট থেকে এই ডাটা এবং ইনফরমেশনগুলো কীভাবে খুঁজে বের করতে হয়। সো আমাদের আজকের ভিডিওতে আমরা এই প্রবলেমটাই সলভ করার চেষ্টা করব এবং দেখব ডিএসি ওয়েবসাইট থেকে কীভাবে ইম্পর্টেন্ট ইনফরমেশন, ডেটা এগুলো সবগুলো খুঁজে বের করা যায়। ইনভেস্টররা যেটা প্রথমেই চায় সেটা হচ্ছে টোটাল কতগুলো কোম্পানি স্টক মার্কেটে আছে সেই লিস্টটা কীভাবে বের করব। তো ডিএসি ওয়েবসাইটে প্রথমে যেতে হবে এই কোম্পানিজ এবং সিকিউরিটিজ ইনফো, এখানে দেখবেন লিস্টেড কোম্পানি সিকিউরিটিজ। এটা যখন আপনি দেখবেন এখানে A to Z ডিএসি ওয়েবসাইটে কতগুলো কোম্পানি আছে সেগুলো সবগুলাই আপনার অ্যালফাবেটিক্যাল অর্ডারে দেওয়া আছে। দ্যাটস এ ভেরি গুড সাইন। একটা প্রশ্ন আমাদেরকে ইনভেস্টাররা অনেক করে যে ভাই ডিএসি ওয়েবসাইটে কতগুলো কোম্পানি আছে যেগুলো বন্ধ কোম্পানি, আমরা ওগুলোতে ইনভেস্ট করতে চাই না। সো আমি বন্ধ কোম্পানির লিস্টটা কীভাবে পাবো? এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ রিসেন্টলি বন্ধ কোম্পানিগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে মার্কেটে। সো বন্ধ কোম্পানির লিস্টটা পাবেন ঠিক একই জায়গায়, নিচে দেখবেন সেকেন্ড পয়েন্টটাতে ক্লোজড নন অপারেশনাল কোম্পানিজ। এটা যখন আপনি ক্লিক করবেন ডিএসি ওয়েবসাইটে এখন পর্যন্ত যতগুলো বন্ধ কোম্পানি আছে লিস্টেড, যেগুলো ভালো কোম্পানি না, অবশ্যই ভালো কোম্পানি না তাই বলে তো বন্ধ হয়ে গেছে, রাইট? সো এই কোম্পানিগুলো আপনি সব এখানে লিস্ট পেয়ে যাবেন এবং এই কোম্পানিগুলা কখন কখন বন্ধ হয়েছে, মানে কয় তারিখ বন্ধ হয়েছে সেই তারিখটাও পাশে দেয়া আছে। সো এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস। থার্ড হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রেকর্ড ডেট। আমাদেরকে ম্যাক্সিমাম ইনভেস্টাররা একটা কথা বলেন, সেটা হচ্ছে ভাই কোন কোম্পানির রেকর্ড ডেট কখন, কোন কোম্পানি কখন ডিভিডেন্ড দিবে, তাদের এজিএম কখন, এটার ইনফরমেশনটা কোত্থেকে খুঁজে বের করবো? এটা তো আমি একটা কোম্পানিতে গিয়ে দেখতে পারবো না, তাই না, যে এটার রেকর্ড ডেট এখন, এটার রেকর্ড ডেট তখন, এটার এজিএম এখন হবে। সো এটার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন টেবিল ডিএসি ওয়েবসাইটে আছে, আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে থার্ড পয়েন্টটা দেখেন, কোম্পানিজ এজিএম, ইজিএম অ্যান্ড রেকর্ড ডেট। এটা যখন আপনি ক্লিক করবেন ফার্স্ট যেটা আসবে কোম্পানিজ এজিএম, ইজিএম, রেকর্ড ডেট, এটা ক্লিক করলে দেখবেন একটা পিডিএফ ডাউনলোড হবে এবং ডিএসি প্রতিদিন রেকর্ড ডেট অনুযায়ী এই পিডিএফটা আপলোড করে এবং আপডেট করে। সো এখানে দেখেন কোন কোন কোম্পানির ডিভিডেন্ড কখন আসতেছে, রেকর্ড ডেট কখন, এগুলো সবই দেওয়া আছে। যেমন ধরেন বার্জার পেইন্টস বাংলাদেশ, আপনি যদি এটা দেখেন বার্জার পেইন্টস বাংলাদেশ, তাদের ইয়ার এন্ড হচ্ছে 31 মার্চ, কিছুদিন আগে। তারা কত টাকা ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, তাদের এজিএম মানে কোম্পানির জেনারেল মিটিং কখন, তারপর রেকর্ড ডেট কয় তারিখ, ঠিক আছে, এজিএম কোথায় হবে, কয়টা থেকে শুরু হবে, সবই দেয়া আছে। এটা আমার কাছে মনে হয় অনেক ইম্পর্টেন্ট একটা ডেটা। আর এখানে আপনি সবই পেয়ে যাবেন, ম্যাক্সিমাম কোম্পানিরই পেয়ে যাবেন, মানে যেগুলো অলরেডি সামনের দিকে ডিভিডেন্ড দিবে ওগুলা, ঠিক আছে। সো 1 মাস পরে এটা আবার আপডেট হবে, ওখানে আবার নতুন কোম্পানি যারা রেকর্ড ডেট ডিক্লেয়ার করবে তাদেরটা আসবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে যেটা আসে সেটা হচ্ছে মার্জিনেবল সিকিউরিটিস। যারা ব্রোকারেজ হাউসে আসেন, মানে যেসব ইনভেস্টার, আমাদের ব্রোকারেজ হাউসে যেসব ইনভেস্টার আছে, তারা আমাদেরকে একটা প্রশ্ন করে যে আচ্ছা ভাই মার্জিন লোন কোন কোন শেয়ারগুলোতে দেওয়া হয়? মানে মার্জিন লোন তো আসলে সবগুলো শেয়ারে দেওয়া হয় না, তাই না? 350-400টা শেয়ার আছে, সবগুলোতে তো মার্জিন লোন দেয় না। তো মার্জিন লোন আসলে কোন কোন শেয়ারগুলোতে আমরা পাবো, মানে মার্জিন লোন পাওয়ার জন্য যোগ্য শেয়ারগুলো কোনগুলো, এটার কি কোনো লিস্ট আছে? হ্যাঁ, এটা ডিএসি ওয়েবসাইটে আছে। আপনি যদি দেখেন কোম্পানিজ সিকিউরিটিজ ইনফোতে দেখবেন মার্জিনেবল সিকিউরিটিজ নামের একটা পয়েন্ট আছে। এটাতে যখন যাবেন পাশে দেখবেন মার্জিনে ফাইন্যান্সেবল সিকিউরিটিজ, এটা ক্লিক করলে কোন কোন কোম্পানিগুলোতে মার্জিন লোন দেওয়া হবে এগুলো সবগুলাই এই লিস্টে পেয়ে যাবেন এবং মার্জিন লোনের রুলসগুলো কী হিসাব করে দেওয়া হয় সেটাও এখানে আপনি নিচের দিকে লিস্টে পেয়ে যাবেন। সো দেখেন মোটামুটি ডিএসি ওয়েবসাইটে যা আছে সেটা অনুযায়ী 118টা কোম্পানিতে টোটাল মার্জিন লোন অ্যাপ্লিকেবল, মানে এই কোম্পানিগুলো শেয়ার আপনি মার্জিন লোন নিতে পারবেন, মানে ব্রোকার থেকে লোন নিতে পারবেন, ঠিক আছে। এরপরে আসি হচ্ছে ফান্ডামেন্টাল ইনভেস্টরদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ফান্ডামেন্টাল ইনভেস্টররা আমাদেরকে একটা কথা বলে, সেটা হচ্ছে ভাই সবগুলো কোম্পানির পি রেশিও দেখতে চাই আমি, ঠিক আছে। আমি তো জানি না আসলে কোনটার পি রেশিও কত। সো ফান্ডামেন্টাল ইনভেস্ট করতে গেলে তো আমাকে পি রেশিওটা বুঝতে হবে, রাইট? সো এটার জন্য এই যে পি অ্যাট আ গ্ল্যান্স, এটা যখন আপনি ক্লিক করবেন দেখবেন সবগুলো কোম্পানির পি রেশিও একসাথে চলে আসছে, ঠিক আছে। P1, P2, P3, P4, P5, P6। তো এখন কথা হচ্ছে এখানে 6টা পি রেশিও কেন? হ্যাঁ, সবগুলো কোম্পানি 6টা পি রেশিও কেন দিচ্ছে এটা আমরা নিচে গেলেই দেখতে পারবো। পি রেশিওগুলো কী বোঝায়? প্রথম পি মানে P1 বোঝায় হচ্ছে লেটেস্ট ইন্টারিম ফাইন্যান্সিয়াল, মানে লেটেস্ট যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিছে সেটা অনুযায়ী পি। এই পিটা কিসের?
কন্টিনিউইং অপারেশনস মানে কোম্পানির অপারেশন থেকে, মানে কোম্পানির মূল প্রফিটের যে ইপিএস, এবং এর পরেরটা হচ্ছে সেকেন্ডটা হচ্ছে ডাইলুটেড ইপিএস, তাও কোম্পানির মূল অপারেশন থেকে। 3 নম্বর পিটা হচ্ছে কোম্পানির ইপিএস ইনক্লুডিং এক্সট্রা ইনকাম, মানে এখানে কোম্পানির মূল প্রফিট মানে মূল ইপিএস এর সাথে যে এক্সট্রা ইনকাম ওইটা সহ হিসাব করছে, দেন পি রেশিওটা বের করছে। সো এরকম করে 6টা পি রেশিওর সিস্টেমটা কি আসছে এগুলো সব এখানে রুলসে দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেক্টরাল পি, যে ভাই কোন সেক্টরের কোন ইন্ডাস্ট্রির পি কত। যেমন আমি যদি জানতে চাই পুরো ব্যাংকিং সেক্টরের পি রেশিও কত অথবা পুরো ফার্মাসিউটিক্যাল সেক্টরের পি রেশিও কত, সেটা আমরা দেখতে পারবো। যেমন দেখেন মার্জিনেবল সিকিউরিটিজে গেলে আপনি দেখবেন সেক্টরাল মিডিয়ান পি, এই যে কোন সেক্টরের কত পি রেশিও চলতেছে এটাই আপনার এখানে দেখাবে, এবং এটা কিন্তু প্রতিদিন আপডেট হয়। আপনারা অনেকে মনে করতে পারেন যে এটা হয়তো আগের না, দেখেন যেমন আজকে জুলাই 12 তারিখ, সো আজকে অনুযায়ী হচ্ছে এটা, কালকে যদি কোম্পানিগুলোর মানে প্রাইস চেঞ্জ হয়ে যায় সেই হিসাবে সেক্টরের পিও চেঞ্জ হয়ে যাবে। যেমন আপনি দেখেন ব্যাংক সেক্টরের পি আজকে অনুযায়ী ব্যাংক সেক্টরের পি হচ্ছে অ্যাভারেজ পি হচ্ছে 4.8। আপনি যদি দেখেন ফার্মাসিউটিক্যালস, সো ফার্মাসিউটিক্যালস এবং কেমিক্যালসের পি রেশিও হচ্ছে এখন 23.85, রাইট, টোটাল সেক্টরের পি। তো এটা কেন দেখা উচিত? কারণ ফান্ডামেন্টাল ইনভেস্টররা এটা দেখলে খুব ভালো একটা কাজ হবে, সেটা কি জানেন? আপনি যে কোম্পানিটাতে ইনভেস্ট করতেছেন সেটার ইন্ডাস্ট্রির পির সাথে আপনি তুলনা করতে পারবেন। ধরেন আপনি যে কোনো একটা ব্যাংকে ইনভেস্ট করতেছেন, এখন এই ব্যাংকটার পি রেশিও হচ্ছে ধরেন 2, ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারবেন ব্যাংকিং সেক্টরের পি রেশিও হচ্ছে 4 আর আমার যে ব্যাংক যেটা আমি ইনভেস্ট করতেছি সেটা পি রেশিও 2, তার মানে বোঝা যায় যে ইন্ডাস্ট্রির তুলনায় পি রেশিও কম, ইন্ডাস্ট্রির তুলনায় এটা আন্ডার ভ্যালুড বলা যায়। সো সেক্টরাল পিটা দেখা খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে আরেকটা এক্সট্রা ইনফরমেশন আমি দিই যে কোন কোন কোম্পানিগুলো সামনে অপারেশন কন্টিনিউ করতে পারবে না, মানে থ্রেট, যাদের উপর গোয়িং কনসার্ন থ্রেট মানে বন্ধ হয়ে যেতে পারে কোম্পানি, ঠিক আছে। আমরা একটা লিস্ট দেখছি যেখানে হচ্ছে বন্ধ কোম্পানিগুলো মানে অলরেডি যেগুলো বন্ধ হয়ে গেছে, আর কিছু কোম্পানি আছে যারা অলরেডি বন্ধ হইতে পারে সামনে, সেটা হচ্ছে গোয়িং কনসার্ন থ্রেট লিস্ট। এটা যদি দেখেন ডিএসসি অলরেডি একটা লিস্ট দিয়ে দিছে যে এই কোম্পানিগুলোর মধ্যে গোয়িং কনসার্ন চলতেছে। গোয়িং কনসার্ন মানে কি, কোনো একটা ঝামেলা চলতেছে, এটা হইতে পারে অনেক লোন হইতে পারে, অনেক কিছু মানে অনেক ধরনের অনেক কিছু হইতে পারে, ঠিক আছে। সো এই কোম্পানিগুলো যদি ঘুরে না দাঁড়ায় তাহলে এগুলো বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। সো এটাই হচ্ছে আপনার গোয়িং কনসার্ন থ্রেট। সো এই পার্টটা থেকে আমরা অনেকগুলো ইনফরমেশন জানতে পারবো। যারা এক্সিস্টিং ইনভেস্টার আছে এবং যারা সামনে ইনভেস্ট করতেছে তারা এই জিনিসগুলো দেখলে তাদের অনেক বেশি বেনিফিট হবে। এরপরে অনেকগুলো ইনভেস্টার বলে হচ্ছে কোম্পানির তো মানে শেয়ারের একটা সার্কিট লিমিট থাকে, তাই না? মানে একটা শেয়ার কত টাকা হাইয়েস্ট উঠতে পারবে, মানে কত পার্সেন্ট দাম বাড়তে পারবে একদিনে অথবা কত পার্সেন্ট দাম কমতে পারবে, যেটাকে আমরা সার্কিট লিমিট বলি। এই সার্কিট লিমিটটা কোথায় দেখবো? কারণ সবগুলো শেয়ারের সার্কিট লিমিট কিন্তু 10% না। বেশিরভাগ শেয়ারই সার্কিট লিমিট 10%, কিন্তু সবগুলোই 10% না, কয়েকটা আছে 6%, কয়েকটা আছে 8%। সো কোন শেয়ারের কত সার্কিট লিমিট সেটা দেখারও একটা কিন্তু অনেক সুন্দর লিস্ট আছে। ধরেন আপনি মার্কেট আপডেটসে যাবেন, এখানে সার্কিট ব্রেকার একটা অপশন আছে, 3 নম্বর পয়েন্টটা। সার্কিট ব্রেকার যখন ক্লিক করবেন দেখবেন সো সবগুলো শেয়ার এখানে দেয়া আছে কোন শেয়ারের সার্কিট লিমিট কত। যেমন আপনি যদি দেখেন সাপোজ আমি যদি বলি যে এসিআই ফর্মুলা, এই কোম্পানিটার সার্কিট লিমিট হচ্ছে 10%, মানে এটা একদিনে 10% বাড়তে পারে 10% কমতে পারে, কিন্তু সবগুলো যে 10% তা না, ঠিক আছে। যেমন এসিআই ফর্মুলা না, এসিআই ওদের হচ্ছে 8.75%, ঠিক আছে। এক একটা কোম্পানির এক এক রকম। যেমন আপনি যদি দেখেন আমি যদি নিচের দিকে যাই, যেমন ব্যাট বিসি তাদের সার্কিট লিমিট হচ্ছে 8.75%, বাটা শু যে কোম্পানিটা তাদের হচ্ছে 7.5%। সো কোন কোম্পানির সার্কিট লিমিট কত সেটা আপনি এই পুরো লিস্ট থেকে দেখে ফেলতে পারবেন, ঠিক আছে। এখানে এই মার্কেট আপডেটসে আরেকটা মজার ইনফরমেশন আছে, সেটা কি জানেন? কম্প্যারিজন অফ মার্কেট। অনেকেই মনে করেন যে ডিএসসি কোনো ডাটা দেয় না, কিন্তু ডিএসসি আসলে অনেক ডেটা দেয় এবং অনেক আপডেটেড ডেটা দেয়। যেমন আমি আপনাকে দেখাই, আপনি যদি ডিএসসি মানে ডিএসসির বর্তমান অবস্থাকে অন্যান্য দেশের মার্কেটের সাথে তুলনা করতে চান, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা অথবা ইউএস, ঠিক আছে, রিসেন্ট ডেটা অনুযায়ী সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন এই যে মার্কেট আপডেটসে আপনার কম্প্যারিজন অফ মার্কেটে। যেমন দেখেন এই যে ডিএসসির রিটার্ন কেমন বিগত 2-3 মাস, এবং সে তুলনায় ইন্ডিয়ার রিটার্ন কেমন, ইন্ডিয়ার ইন্ডেক্স কোথায়, থাইল্যান্ডের ইন্ডেক্স কোথায়, এবং বিশেষ করে ইউএসএর ইন্ডেক্স, সবগুলো ডেটা এখানে দিয়ে দিয়েছে, ইনফ্লেশন রেট, ইন্টারেস্ট রেট সব কিছুই। সো আমার কাছে মনে হয় যারা ফান্ডামেন্টাল ইনভেস্টমেন্ট করেন এবং যারা ইকোনমিক্সের উপর একটু চোখ রাখেন তাদের জন্য এই ডেটাটা খুব কাজের হবে। ওকে, এখন আসি আরেকটা খুবই সিক্রেট একটা হিডেন ফিচার বলা যায় ডিএসসি ওয়েবসাইটে, সেটা হচ্ছে ডিএসসির যে ইন্ডেক্স ডিএসএক্স, ডিএস30, সরিয়া, এগুলার অর্থ কী এবং এগুলার নিয়মগুলা কী। এটা অনেক ইনভেস্টর আমাদেরকে বলেন যে ভাই সরিয়া কোম্পানির নিয়ম কী, মানে সরিয়া কোম্পানির ক্রাইটেরিয়াগুলো কী কী। সো এটাও আমরা দেখতে পারবো। একটা জিনিস দেখেন, অ্যাবাউট আজে গিয়ে আপনি যদি ডিএসসি ইন্ডাইসেস দেন তাহলে চলে আসবে। যেমন আমাদের যে ইন্ডেক্সটা ডিসেক্স,
তাই না, ডিএসিএক্স। এটা কিভাবে ডেভেলপ করা হয়েছে এই জিনিসটা আপনি দেখতে পারবেন। যেমন ইন্ডেক্স কিন্তু ডেভেলপ করা হয়েছে S&P 500 এর মাধ্যমে, S&P 500 যেটা আমেরিকার ইন্ডেক্স করে। তো ওরা কিভাবে ডিএসএক্স এবং DS30 ইন্ডেক্সটা করছে সেটা আপনি দেখতে পারবেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দেখেন এই ইন্ডেক্সটা কখন করা হয়েছে, ডিএসএক্স ইন্ডেক্সটা কখন করা হয়েছে। এটা করা হয়েছে জানুয়ারির 28 তারিখ 2013-তে। এবং ইন্ডেক্স কত থেকে শুরু হয়েছে, ইন্ডেক্সে যারা আছে, যেসব কোম্পানি আছে তাদের এলিজিবিলিটি কি ইন্ডেক্সে থাকার জন্য, ইন্ডেক্সের বিভিন্ন নিয়ম, এগুলো সব কিছু এখানে দেওয়া আছে। এবং ইন্ডেক্সটা যখন শুরু হয়েছে ডিএসএক্স যেটা, সেটা 2008 সালে 2951 ছিল। ওকে, মানে ডিএসএক্স এর আগে ডিজেন ছিল, ডিজেন, হ্যাঁ, ঢাকা জেনারেল ইন্ডেক্স। সো যেহেতু নতুন ইন্ডেক্স করা হয়েছে 2013 সালে, সো ওইটা শুরু করা হয়েছে 2951 থেকে, 2951 থেকে, যেটা বর্তমানে এখন 5800, 5700 এরকম, ঠিক আছে। সো ডিজেনটা শুরু হয়েছে 2001 থেকে। সো 2013-তে এসে ডিজেনটাকে ভেঙে দেওয়া হয়েছে এবং 2013 থেকে ডিসেক্স শুরু করছে। যেখানে ডিজেন ভাঙছে সেখান থেকে ডিসেক্স শুরু করছে। সো এটা একটা খুবই সুন্দর অপশন আমাদের জন্য। আরেকটা অপশন হচ্ছে কি দেখেন, আমি যদি ডিএসএন, সেটা হচ্ছে শরিয়া। অনেকে জিজ্ঞেস করেন ভাই শরিয়া কোম্পানিগুলো কীভাবে সিলেক্ট করা, আমি তো শরিয়া কোম্পানি বুঝি না। সো এখানে আপনি শরিয়া কোম্পানির সব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পারবেন যে শরিয়া কোম্পানি কাদেরকে বলা হয় এবং কোন কোন জায়গায় শরিয়া কোম্পানির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। এটা আমার কাছে মনে হয় খুবই ইম্পর্টেন্ট যারা শরিয়া ভিত্তিক ইনভেস্টমেন্ট করতে চান। এরপরে হচ্ছে ডিসেক্স কীভাবে ক্যালকুলেট করা হয়, এটাও আপনি এখানে দেখতে পারবেন ডিএসসি ইন্ডেক্সেসে। হ্যাঁ, যেমন ডিসের ইন্ডেক্সের ক্যালকুলেশনটা, যে ইন্ডেক্স কীভাবে ক্যালকুলেট করা হয়। এবং চিন্তা করে দেখেন 2001 সালে যখন ডিজেন শুরু করছিল বাংলাদেশে, হ্যাঁ, তখন 817 থেকে শুরু হয়েছে। এবং এই হিসাবটা আমি একটু বুঝাই, ডিজেন 817-তে শুরু হয়েছে 2001 সালে, এবং 2013 সালে এসে ডিজেনকে ভেঙে দেওয়া হয়েছে। যখন ডিজেনকে ভাঙতেছিল তখন ডিজেন ছিল 2900-তে। সো ওখান থেকে আবার ডিএসএক্স শুরু করছে। সো এটা ছিল টোটাল ইন্ডেক্সের হিস্ট্রি, যেটা অনেকেই জানি না আমরা। সো এটা সম্পূর্ণ হিস্ট্রি ডিএসসি ওয়েবসাইটে দেওয়া আছে। ওকে, এখন লাস্ট আমি আরেকটা জিনিস আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে যারা নতুন ইনভেস্টর, যারা এখনো বি অ্যাকাউন্ট খুলেন নাই, তারা অনেকে আমাদেরকে একটা কোয়েশ্চেন করেন যে এই কোম্পানিটা, মানে আমি যেখানে যে হাউসে বি অ্যাকাউন্ট করবো, হ্যাঁ, হাউসটা কি ডিএসসিতে রেজিস্টার্ড, অথবা ডিএসসিতে রেজিস্টার্ড হাউসগুলোর লিস্ট আমি কীভাবে পাবো। এটা খুবই সহজ। আপনি যখন হোমে আসবেন তখন আপনি দেখবেন যে অ্যাবাউট আজে গিয়ে ট্রেক হোল্ডার্স ডিরেক্টরি, এটা খুবই ইম্পর্টেন্ট। ট্রেক হোল্ডার্স ডিরেক্টরিতে যাবেন, অল ট্রেক হোল্ডার্স ইনফো, এটা যখন ক্লিক করবেন দেখবেন যতগুলা সিকিউরিটিজ হাউস আছে, মানে ব্রোকারেজ হাউস আছে, 250 কি 300টা হাউস আছে, সবগুলার লিস্ট ডিএসসির এইখানে পেয়ে যাবেন। যেমন দেখেন আপনি এনএফ ম্যানেজমেন্ট, তারপর এএল সিকিউরিটিজ, হাবিজাবি, অনেক কিছু, রাইট। আপনি দেখেন সবগুলো ট্রেক হোল্ডার নাম আছে, তারপর তাদের ম্যানেজিং ডাইরেক্টরের নাম, ম্যানেজিং ডাইরেক্টরকে তার নামও আছে, তার ফোন নাম্বার আছে, অফিসের নাম্বার আছে, ইমেল, সব কিছু আপনি যদি দেখেন, যেমন সব কিছুই আছে এখানে। ব্র্যাক ইপিএল আছে, রিচ আছে, বিডিবিএল সিকিউরিটিজ আছে, আমাদের শার্প সিকিউরিটিজ আছে, সব কিছুই আছে। সো এটা অনেক ইম্পর্টেন্ট যারা বিশেষ করে নতুন ইনভেস্টর তাদের জন্য। ওকে, সো এই জিনিসগুলা অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে আপনি পাবেন না। সো আই হোপ এই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো, যেটা আমার মতে একটা ইনভেস্টারের জানা উচিত, সেগুলো অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে আপনি পাবেন না। সো এই ক্ষেত্রে ডিএসসি ওয়েবসাইট কিন্তু অনেক ইনসাইটফুল এবং অনেক ইনফরমেটিভ একটা পারপাস সার্ভ করে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আই হোপ আমাদের আজকের ভিডিওটা আপনার জন্য খুবই ইনসাইটফুল একটা ভিডিও হয়েছে। এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন কোন টপিকে নেক্সট ভিডিওগুলো দেখতে চান।